সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমরা তিনজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ রবিউল আলম রবি। এছাড়াও আরও উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। আমি জনাব অ্যাডভোকেট শেখ রবিউল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত শনিবার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ডিসিদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে বলা হয়েছে যে আগামী নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সিইসি এবং ডিসিএসপিরাও এই নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অঙ্গীকার করেছেন তারা নিরপেক্ষ থাকবেন এবং এই নিরপেক্ষ থেকে কোনো রাজনৈতিক দল অথবা কোনো মতের পক্ষে তারা কাজ করবেন না। তারা আগামী নির্বাচনে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং ওখানে অতিরিক্ত আইজিপি ছিলেন যারা বলেছেন যে আগামী নির্বাচনের আগে কোনো হয়রানিমূলক মামলাও করা হবে না। তো আপনারা কি ভাবছেন? আমার তো মনে হয় যে পরিস্থিতি হচ্ছে তাহলে এই মুহূর্তে তো আপনাদের মনে হয় নির্বাচনে যেতে আর কোনো বাধা নেই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলে নিই যে আমি অ্যাডভোকেট নই, একটা ভুল মেসেজ যাবে হয়তো। আচ্ছা, তো আপনি তো বলছেন যে সংকট আর থাকলো না। আমার কাছে মনে হচ্ছে সংকট আরও ঘনীভূত হলো। কেন? কারণ যে সংকটটি রকিবউদ্দিন কমিশন, কে এম নুরুল হুদা কমিশনের সময় ছিল, সেই একই প্রক্রিয়ার মধ্যেই ডিসিএসপি এবং নির্বাচন কমিশনাররা থাকছেন। সংকট থেকে উত্তরণের কোনো মেসেজ এর মধ্যে আমরা পাচ্ছি না। 14 এবং 18 নির্বাচন ডিসিএসপিরা করেছেন। তারা ক্ষমতাসীন দলের প্রার্থীদেরকে উইন করার দায়িত্ব নিয়েছিলেন বিদায় হয়তো এই নির্বাচন কমিশন বলেছে বা বলতে চেয়েছে যে নির্বাচনকালীন তাদের নিরপেক্ষ থাকা দরকার। এই সতর্ক করার তো কোনো প্রয়োজন নেই, কারণ রাষ্ট্রের ডিসিএসপিরা নির্বাচনকালীন সময় নিরপেক্ষ থাকবেন, এটাই নিয়ম, এটাই ন্যায্য। তার মানে সেখানে ঘাটতি রয়েছে। আচ্ছা, ডিসিএসপিদের আজকে নির্বাচন কমিশন শনিবারে যে কাউন্সিলিং করতে চাইলেন, নির্বাচন কি সমাগত? এই ডিসিএসপিরা নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন যে নিশ্চিতভাবে করবেন, কারণ এখনো 1 বছর 4 মাস বাকি। এই সরকারের মেয়াদ শেষে যদি নির্বাচন করতে হয় তখন তো অনেকের পদোন্নতি হতে পারে, অনেকে এখানে ডিসিএসপি নাও থাকতে পারেন। নির্বাচনের তফসিল ঘোষণার কাছাকাছি সময় না, তার মানে হচ্ছে যে এটা লোক দেখানো প্রক্রিয়া। এখন দেখেন না, কিন্তু এক জায়গায় না এক জায়গায় তারা তো দায়িত্ব পালন করবেনই। না, আপনি করেন, কিন্তু সেটা নির্বাচন তো ঘনিয়ে আসতে হবে। আপনি কাদের বলছেন? যাদের বলছেন তারা কি এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে? এবং আপনি কি জানেন যে আনিসুর রহমান সাহেব, যিনি একজন নির্বাচন কমিশন, তার বক্তব্য মাঝখানে ডিসিএসপিরা হট্টগোল করে বন্ধ করে দিয়েছে এবং ডিসিএসপিদের যে বক্তব্য ছিল তারা আরো কর্তৃত্ব চেয়েছে, আরো নিয়ন্ত্রণ চেয়েছে, আরো সুযোগ সুবিধা চেয়েছে। নির্বাচন কমিশন থেকে যখন বলার চেষ্টা করা হয়েছে যে আপনাদের নিরপেক্ষ থাকা উচিত, তাতে তাদের গত্রদাহ হয়েছে। সেইটা তো ওই মিটিংয়ের মধ্যেই তাকে আনিসুর রহমান সাহেবকে বক্তব্য বন্ধ করে বসে পড়তে হয়েছে, তারা আমলে নিতে চায়নি। অর্থাৎ ডিসিএসপিরা নির্বাচন কমিশনের আদেশ মানতে বা পরামর্শ শুনতে পর্যন্ত প্রস্তুত নয়। প্রশাসন সেখানে চলে গিয়েছে এবং সরকার সেখানে নিয়ে গিয়েছে। না, এটি কি শনিবার দিন মিটিংয়ের কথাই বলছেন? আমি শনিবারের মিটিংয়ের কথাই আপনাকে বলছি। আমি যা বলছি শনিবারের মিটিংয়ের কথাই বলছি। ডিসিএসপিরা আরো কর্তৃত্ব চেয়েছে। এখন আমি আসি আপনার কাছে। দেখেন, নির্বাচনকালীন সময়ে এই যে প্রশাসন, এদের পদোন্নতি জবাবদিহিতা সরকারের কাছে থাকে। বিগত নির্বাচনগুলিতে এই নির্বাচনের সাথে যুক্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা এবং ধরুন প্রশাসনের কর্মকর্তারা ক্ষমতাশীল দলকে উইন করানোর দায়িত্ব পর্যন্ত নিয়েছে এবং তাদেরকে নিশ্চিত করতে হয়েছে যে নৌকা মার্কার
ওই জেলাতে যদি 6টি আসন থাকে অথবা 4টি আসন থাকে 3টি নিশ্চিত করতে হয়েছে রাত 11টা-12টার আগে। সেখানে চলে গিয়েছে প্রশাসন। আপনি বলছেন যে আস্থা কেন রাখবো না, নির্বাচন কমিশন বলেছে। একথা তো রকিবউদ্দিন কমিশন, কে এম নুরুল হুদা কমিশন বলেছে, চিত্র পেয়েছি। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, আমরা যখন 7 দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলাম তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি দাবিগুলি আপনাদের মানব না, তবে নিরপেক্ষ নির্বাচন করব, বঙ্গবন্ধুর কন্যার প্রতি আস্থা রাখেন। বঙ্গবন্ধুর কন্যা আগের রাত্রে 66% আসনে ভোট করে দিয়েছেন। রাষ্ট্রের প্রধান নির্বাহীর কথার যখন আপনার আস্থা রাখা যায় না, তিনি নিজে যখন এই সমস্ত যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চান, তার অধীনস্থ এই নির্বাচন কমিশনকে যখন কাজ করতে হয়, আর নির্বাচন আজকের দিন তো সমস্ত কিছু প্রেক্ষাপট একটু ভিন্ন। একটু কতটুকু ভিন্ন? আমি কোনো চিত্রের পরিবর্তন দেখছি না। আমি দেখছি সেই 14 এবং 18-র যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, কোনো সেই একই প্রক্রিয়া অনুসরণ করছে নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ, এবং তার অংশ হচ্ছে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সংকট থেকে উত্তরণের কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি নিজেই বলেছেন যে নির্বাচনটা আরও 1 বছর বা 1 বছর 4 মাস দেরি আছে, সুতরাং সিসিও বলেছেন যে আমরা একটা প্রক্রিয়া শুরু করলাম, আর নিশ্চয়ই আরও মানে বসা হবে, মত বিনিময় হবে, মানে কথা হবে, দিক নির্দেশনা যাবে, সেগুলো তো নিশ্চয়ই হবে। আমি আবার আসবো, একটু শুনে আসো। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি শুনছিলেন, আমরা বলছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়কে ঘিরে এখনই এক ধরনের তৎপরতা শুরু হয়েছে, যেই তৎপরতায় আস্থা কিন্তু রবিউল ইসলাম রবি বললেন যে না, এটি তাদের আস্থার ফিরে আসার মতন কোনো কাজ না। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ এনটিভির সম্মানিত দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন বিশ্বব্যাপী, এবং ধন্যবাদ 2 বিজ্ঞ আলোচক এটিও তাজ ভাই এবং শেখ রবিউল আলমকে। আসলে বিএনপি তো নিজেদের মধ্যে একটা আস্থার সংকটে ভুগছে। আপনি যখন নিজের উপর আস্থাশীল হবেন না, তখন সব কিছুতে আপনার মধ্যে একটা ভীতি কাজ করবে। যেমন ধরুন নির্বাচন কমিশন, এতদিন আমরা প্রত্যেকেই চিৎকার করছিলাম যে দেশে একটি নির্বাচন কমিশন গঠনের কোনো আইন নেই। তো এবং যখন আইন ছিল না, তখন এই বিএনপি নেতৃবৃন্দই প্রতিদিন বলছিল যে সরকার চাইলে 1 ঘন্টায় একটা আইন করতে পারে। এবং নির্বাচনকালীন আইন হবার আগে আমার টক শোগুলি যদি আপনারা দেখেন, এই বক্তব্যটা আসার পর থেকে আমি প্রত্যেকটা টক শোতে বলেছিলাম যে বিএনপি এখন বলছে 1 ঘন্টার মধ্যে চাইলে আইন করা যেতে পারে, যখনই আইনটি হয়ে যাবে তখন বলবে সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে এই আইন পাশ করেছে। এবং ফাইনালি তাই হলো। এবং সেটা কখন? সে আইনটি সংসদ উত্থাপিত হবার পরে সেখানে বিএনপির পার্লামেন্ট মেম্বাররা অংশগ্রহণ করলেন, আলোচনা করলেন, সংশোধনী দিলেন, সেই সংশোধনী গ্রহণ করা হলো। এখন তারা বলছেন যেটা হবে না। তাহলে আপনি যখন প্রত্যেকটা জায়গায় এভাবে নিজের বিরুদ্ধে নিজে যাবেন, যেমন শেখ রবিউল আলম ভাই 14 নির্বাচনের কথা বলেছেন, 14 নির্বাচনে বিএনপি আসেনি। এবং শুধু তাই নয়, 14 নির্বাচনে তারা প্রতিহত করার নামে যে ভয়ঙ্কর মানে সংঘাত, অরাজক এবং অগ্নিসন্ত্রাস করেছে, এটা পৃথিবীর কোনো দেশে এই এক্সাম্পল পাওয়া যাবে না। এখন 18 নির্বাচন, এইখানে আওয়ামী লীগের একটা বড় ইতিবাচক বিষয় হচ্ছে কি, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আমরা অনেকেই বলছি যে 18 নির্বাচন নিয়ে যেহেতু একটা প্রশ্ন উঠেছে কম বেশি, এই যে নিজেদের সীমাবদ্ধতাকে স্বীকার করা, এই জন্য আমরা চাই আরেকটি বেটার নির্বাচন যেটা নিয়ে 18-র মতো কথা আসবে না। সেটাই তো একটা ইতিবাচক দিক যদি বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো মনে করে। কারণ আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট না করতাম, অর্থাৎ যে কয়েকটি ভুল ত্রুটির কথা যদি আমরা স্বীকার না করতাম, আমরা তো বলতাম না যে 18-র মতো হবে না। এটা বলছি কেন? অর্থাৎ উই ক্যান রিয়ালাইজ দ্যাট আপনাদের বলার আগে কিন্তু সাবেক সিসি বলে গেছেন। আপনারা বলছেন হয়তো এখন, আমি যদি সেটা ধরেও নেই, তারপরে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি যখন বলেন যে আগামী নির্বাচন 18-র মতো হবে না, অর্থাৎ এই যে নিজেদের সীমাবদ্ধতাটাকে স্বীকার করা। একটা জিনিস বুঝতে হবে যে পৃথিবীতে কেউ কিন্তু অ্যাবসলিউট না, একমাত্র অলমাইটি আল্লাহ ছাড়া। আবার প্রত্যেকের কাজের মধ্যে ভুল থাকে, ত্রুটি থাকে, সেটা স্বীকার করার মধ্যে কিন্তু কোনো ধরনের মানে লজ্জার কিছু নেই, বরং এটা ক্রেডিটের, যে আমি এই ভুলটা করেছি, আমি সংশোধন করতে চাই। এবং এই জায়গা থেকেই কিন্তু একটা নির্বাচন আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এবং শেখ রবিউল আলম যেমনটি বলছেন যে ডিসি, এসপি, ওসিদের কথা বলছেন, দেখুন ডিসি, এসপি, ওসি এটা ঠিক যে এরাই কিন্তু ইলেকশনটা কন্ডাক্ট করে, মূল ফোর্স তারাই।
এখন এই ডিসি, এসপি অথবা ওসি, আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে আপনার এই শোতে, একজনও তো 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে নিয়োগ পাওয়া নয়। যারা ডিসিএসপি হয়েছে ওরা বিসিএস দিয়েছে 2001 থেকে 2006 সাল বিএনপির নির্বাচন রেজিউমে, এবং যারা ওসি হয়েছে তারাও সে সময় সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে। অর্থাৎ তাদের এখন শুনেন, এখন বিএনপির বক্তব্যটা যৌক্তিক, আমি মেনে নিতাম যে আমরা প্রশাসনকে প্রভাবিত করছি। যদি এমন হইতো 2007-এর নির্বাচনের আগে, আপনার মনে থাকার কথা, 2006 সালে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পিএসসিকে দিয়ে 300 জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করেছিল, যেখানে অধিকাংশই ছিল ছাত্রদলের নেতা। এটিও তাজ রহমান, আপনার কাছ থেকে যাই, জাতীয় পার্টির বর্তমান অবস্থা কোন দিকে? আমরা দেখলাম যে রওশন এরশাদ একটি ভিডিও বার্তায় বলেছেন যে ইভিএমে নির্বাচনে তাদের কোনো আপত্তি নাই। একই দিন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু আবার বলেছেন ইভিএমে দলের নির্বাচনে আপত্তি আছে। আসলে কোন দিকে আছেন আপনারা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বিজ্ঞ আলোচক আমিন ভাই এবং রবিউল ভাই সহ দর্শক শ্রোতা যারা দেশ বিদেশের প্রোগ্রাম দেখছেন, সালামের শুভেচ্ছা। দেখেন, একটা রাজনৈতিক দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, প্রত্যেকটা দলে একটা গঠনতন্ত্র আছে এবং সেই গঠনতন্ত্রের কাউন্সিলে অ্যাপ্রুভ করা হয়। একটা পার্টির সবচেয়ে পাওয়ারফুল জায়গা হলো কাউন্সিল। এই কাউন্সিলে চেয়ারম্যান পরিবর্তন করতে পারবেন, আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন, গঠনতন্ত্র পারবেন। এরপরে কিন্তু আর কিচ্ছু করা যায় না। ইমার্জেন্সি করা যায় প্রেসিডিয়াম মিটিং করে, সেটা আবার কাউন্সিলে অ্যাপ্রুভ করে নিতে হয়। সো আপনি যদি দলের কাউন্সিলের কথা বলেন, গঠনতন্ত্রের কথা বলেন, সেই গঠনতন্ত্র মোতাবেক ম্যাডাম, আমাদের সবার সম্মান হুসাইন মোহাম্মদ এরশাদ, আমাদের নেতার স্ত্রী, উনি কিন্তু চিফ পেট্রনের গঠনতান্ত্রিকভাবে কোনো ক্ষমতা নাই কাউন্সিল ডাকার, নাম্বার 1। নাম্বার 2 হলো দলের কাউন্সিল ডাকতে হলে প্রেসিডিয়ামে অ্যাপ্রুভ করে নিয়ে, চেয়ারম্যান দিয়ে অ্যাপ্রুভ করে সাব কমিটি, উপকমিটিগুলো ডিক্লেয়ার দিতে হয়। সেটাও ম্যাডাম করেন নাই। আবার গঠনতন্ত্রের 12 ধারার 2 উপধারাতে বলা হয়েছে যে আপনি কোনো কাউন্সিল ডাকতে হলে প্রেসিডিয়ামে অনুমোদন নিতে হবে এবং চেয়ারম্যান সেটা অনুমোদনকে অ্যাপ্রুভ করে আপনার ডাকবেন। সেটা তো ম্যাডাম রওশন এরশাদ করেন নাই, উনি চেয়ারম্যানও না। ওনার দায়িত্ব যেটা যেখানে বলা হয়েছে গঠনতন্ত্রে, সেটা বলা হয়েছে 20 ধারায় যে চিফ পেট্রন একজন থাকবেন, ওনার দলীয় প্রোগ্রামে উনি চেয়ারম্যানের উপরে ওনার অবস্থান হবে। উনিকে যদি চেয়ারম্যান মনে করেন, সময়ে কোনো পরামর্শ ওনার কাছ থেকে নেবেন, যদি ইফ চেয়ারম্যান ডিজায়ার্ড অ্যাজ পার কনস্টিটিউশন, দলের গঠনতন্ত্রে, তাহলে উনি পরামর্শ নেবেন। গেল, আমি শেষ করি, আপনি তাহলে আমার উত্তরটা শেষ হয়ে যাবে। এখন ম্যাডাম যেটা ডাকলেন, ম্যাডাম যেটা বললেন সেটা না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি প্রত্যেকটা দলের প্রেসিডিয়ামের কাউন্সিলে আলোচনা হওয়ার পরে সেই গঠনতন্ত্রের প্রেসিডিয়ামে, কালকে আমাদের ছিল একটা প্রেসিডিয়াম মিটিং, সিদ্ধান্ত হয়েছে আমরা ইভিএমের ভোটের বিপক্ষে। দ্যাট ইজ দি ফাইনাল অ্যাজ পার দি দলের গঠনতন্ত্র। ব্যক্তিবিশেষ যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকেন, এখন উনি বিরোধী দলের নেতা ছিলেন, এখন উনি বিরোধী দলের নেতাও নেই। সংসদের 26 জনের মধ্যে 22 জন সংসদ সদস্য লিখিত দিয়েছেন আমরা দলের বিরোধী দলের নেতা হিসাবে, দলীয় প্রধান হিসাবে আমাদের সংসদে জিএম কাদেরকে চাই। সেটা তো উনি নাই, সেটা তো এক্সিকিউট হয় না। এক্সিকিউটিভ করার দায়িত্ব স্পিকারের। আমরা দলের, যদি আপনি পার্লামেন্টারি সিস্টেমের কথা বলেন, যে দল থেকে নিয়োগ করা হবে তাদের দলীয় প্রধান, সেই এমপিরা যদি সেটা করে দেন, সেটা এক্সিকিউটিভ দল স্পিকার করা উচিত। যদি করেন না স্পিকার, তাহলে এটা আমরা কি জোর করতে পারবো স্পিকারে? আমরা আমাদের কাজ চালিয়ে যাব। সরকার যদি ইচ্ছা করে, স্পিকার ইচ্ছা করে তাকে প্রলং করেন, সাংবিধানিক রীতিনীতির বাইরে চলেন, আপনি এটা আপনি শরীরের গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে যদি এটা করেন, তাহলে এটা আমরা দল হিসাবে এখানে যুদ্ধ করার কিছু নাই। বাট আমরা মনে করি আগের থেকে মনে করি যে দলের এখন দায়িত্বপ্রাপ্ত সংসদের নেতা হলেন জিএম কাদের। সো জিএম কাদেরের মধ্যে দল চলছে। পার্টির প্রেসিডিয়ামের কালকে 99% উপস্থিতি ছিল। আপনার বক্তব্য অনুযায়ী আপনি যেটি বললেন সেটি সংবিধান, আপনার গঠনতন্ত্র, জাতীয় পার্টি, আমার না, দলের জাতীয় পার্টি দলের একই। আপনার জাতীয় পার্টির গঠনতন্ত্র তার প্রক্রিয়ার মধ্যে নিয়ে একটি ব্যাখ্যা দিলেন, এটি ঠিক আছে। কিন্তু আসলে বর্তমান অবস্থা কি? জাতীয় পার্টির রওশন এরশাদ একদিকে, আপনার জিএম কাদের একদিকে, মুজিবুল হক চুন্নু একদিকে, আপনার মানে কিছুদিন আগে অব্যাহতিপ্রাপ্ত রাঙা আর একদিকে। অবস্থাটি কি এরকম? আপনার একটা কথা আমি একটু সংশোধন করি, মুজিবুল হক চুন্নু একদিকে না, মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির দিকে, দলের চেয়ারম্যান জিএম কাদেরের দিকে। উনি দলের মুখপাত্র। জিএম কাদের প্রেসিডিয়াম যেটা করা হয় সেটা উনি মিডিয়াতে গিয়ে প্রকাশ করেন। রাঙ্গা সাহেব উনি দল থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা। আমি আজকে পর্যন্ত আমি প্রেসিডিয়াম।
কালকে যদি আমাকে দলের চেয়ারম্যান দল থেকে গঠনতন্ত্রের 20 ধারায় বাইর করে দেয়, আমি কিন্তু আর কালকে আপনার টক শোতে বা আগামী সপ্তাহে সেখানে প্রেসিডিয়াম লিখতে পারবো না, আমি অব্যাহতিপ্রাপ্ত। দলের কাউন্সিলের ডেলিগেটের মাধ্যমে গঠনতন্ত্রের 20 ধারায় চেয়ারম্যানকে কাউন্সিলের ডেলিগেটের ক্ষমতা দিয়েছে, আওয়ামী লীগের নেত্রীকে সেই ক্ষমতা, বিএনপির নেত্রীর ক্ষমতা, সেই ক্ষমতা আমি এটি বুঝতে পারছি। আপনি কোন জায়গাটার সমস্যা? আমি আমার সমস্যা নাই, বলেন। আমি আপনাকে রেটিফাই করে দিই। আমি বলতে চাচ্ছি আসলে কি আপনাদের জাতীয় পার্টির মধ্যে কোনো আভ্যন্তরীণ কোনো জটিলতা আছে? শুনেন, আপনাকে একটা কথা বলি, এটা তো আপনি মিডিয়া সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন আছে যে জাতীয় পার্টি কি দুইটা গ্রুপ হয়ে গেছে নাকি। স্বাভাবিক হবে, এটা আমি অস্বীকার করলে মানুষ আমাকে বোকা মনে করবে, আমি এটা মেনে নিচ্ছি। আপনার রওশন এরশাদ ম্যাডাম এটা বলছেন করছেন, কিন্তু রওশন এরশাদ ম্যাডাম এই রাজনৈতিক দলটা ওনার না, এটা জাতীয় পার্টি, এটা গঠনতন্ত্র, এবং এটার থেকে ধারাবাহিকভাবে যে দলের চেয়ারম্যান হিসাবে আসবে কাউন্সিলের মাধ্যমে, শেষ করি নাই, কাউন্সিলের মাধ্যমে আসবে, কালকে যদি ওনাকে দেওয়া হয় কাউন্সিলে তাহলে দিতে হবে। এই দলের সবাই যারা মেম্বার, প্রেসিডিয়াম, এক্সিকিউটিভ কমিটি, নির্বাহী কমিটি, জেলা উপজেলা যে জায়গায় আছে সব এই জাতীয় পার্টির মেম্বার। ব্যক্তি বিশেষ কিন্তু এই দল মালিক হতে পারে না। এই দল জাতীয় পার্টির দল লাঙ্গল আমরা করে আসছি আজকে 32-33 বছর ধরে, যারা আছে সবাই। আপনি একা একটা বক্তব্য দিয়ে এই দলের কোনো নিতে পারবেন না। আগামী কাউন্সিলে যদি চেঞ্জ হয়, ডেলিগেটের দ্বারা চেঞ্জ হয়, রওশন এরশাদ করবেন সেটা মেনে যাওয়া হবে। বাট রাইট নাও একটা ডিভাইড সৃষ্টি, মানুষের মনে একটা কনফিউশন আসছে বলে কেন রওশন এরশাদ একদিকে জিএম কাদের জাতীয় পার্টি নিয়ে আছেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা জিএম কাদেরের সাথে, জিএম কাদেরই জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে। আসবো আপনার কাছে। শেখ রবিউল আলম, আপনি আপনার যদি কিছু কথা থাকে যেটি বলছিলেন আমিনুল ইসলাম আমিন, সে প্রেক্ষিতে যদি কিছু থাকে আপনাকে শুনতে। আমি ভাই একটা জায়গায় একটু ভালো বলতে চাইলো যে 18 নির্বাচনটা বিচ্যুতি ছিল। বিচ্যুতির কারণটা কি ছিল? বিচ্যুতির কারণটা ছিল হচ্ছে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ, মানে আমিন ভাইয়ের দলটি ক্ষমতায় থাকতে চেয়েছে, সেটা নাহলে তো বিচ্যুতিটা হতো না। এখন তারা ক্ষমতায় থেকে নির্বাচন করলে 14তে হলো কি ভোট ছাড়া সরকার হলো, আর 18তে হচ্ছে আগের রাতের ভোটে সরকার হলো। কেন হলো? মানে ক্ষমতাশীল দলের অধীনে নির্বাচনটা তাই হয়। কিন্তু আপনি পক্ষান্তরে যদি দেখেন, যেটা আমরা দাবি করছি, যে একটা দল নিরপেক্ষ সরকার থাকলে 91, 96, 2001, 2008 ভালো নির্বাচন হয়েছে এবং মানুষ ভোট দিতে পেরেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, পার্লামেন্ট বসেছে। যার জন্য আমরা এখনো বলি যে ওই ত্রুটি বিচ্যুতি ক্ষমতাশীলদের অধীনে এটা দখল হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি আর থাকে না। সেখান থেকে বেরিয়ে এসে নির্বাচনকালীন একটা সরকার দরকার নির্দলীয়। হ্যাঁ, সেইখানে সরকারের মনোযোগী হওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত। আমরা নিশ্চয়ই সেই উদ্যোগ হলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আমিন ভাই বলছিলেন যে একটা নির্বাচন কমিশন আইনের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, যে আইনটা হয়েছে সেটা আওয়ামী লীগের এবং ক্ষমতাশীলদের অভিপ্রায় তাই আইন হয়েছে। যেভাবে রকিবউদ্দিন কমিশন হয়েছে, কেমনুরুল হুদা কমিশন হয়েছে, সার্চ কমিটি করে সেটাকে আইনের রূপ দিয়েছেন। আইনের দাবি সব মানুষেরই ছিল, সেটা হচ্ছে একটা স্বচ্ছ, আপনার ধরেন সার্বজনীন এবং ন্যায্য আইন, যার মাধ্যমে একটা স্বতন্ত্র নির্বাচন কমিশন আমাদের পাওয়ার কথা ছিল। সেটা কিন্তু মানুষের মানে সেই আশা পূরণ হয়নি, অথবা সেই আইনটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। যে আইন করে কমিশনটা করা হয়েছে, যারা সার্চ করেছে আওয়ামী লীগের, তারা সুবিধাভোগী, আস্থাভাজন, অনুগ্রহভাজন, তারাই সার্চ করে 7টা আওয়ামী লীগ খুঁজে বের করে একটা আইন কমিশন করেছে। হ্যাঁ, যার ফলে এটা আওয়ামী লীগকে অব্যাহতভাবে ক্ষমতায় থাকতে সহায়ক হবে নির্বাচন কমিশন, বাট স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটের অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়ক হবে বলে আমাদের কাছে মনে হয় না। যার ফলে আমাদের ওই নির্বাচন কমিশন নিয়ে কনসার্ন নাই। আমিন ভাই ওই অনুধাবনটাকে আমি খুব রেসপেক্ট করি। সেইটা ওনার দলকে বুঝিয়ে যদি এই সংকট থেকে উত্তরণের জন্য একটা নির্বাচনকালীন সরকার প্রয়োজনে পার্লামেন্টে আপনার সংবিধান সংশোধন করে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই প্রতিষ্ঠিত করলে দেশ জাতি উপকৃত হবে, সংকট থেকে উত্তরণ সহজ হবে। দেখুন, আপনি শেখ রবিউল আলম সহ বিএনপির সব নেতাদের বক্তব্যগুলো খেয়াল করবেন। এখন যেটি তিনি বললেন যে একটি স্বতন্ত্র নির্বাচন কমিশন, একটা কিভাবে করলে ভালো হতো সেটা তার সুযোগ নাই, অর্থাৎ সেই জায়গায় উনি একটি স্বতন্ত্র নির্বাচন কমিশনের কথা বলছেন। আবার তিনি হয়তো একটু পরে বলবেন যে নির্বাচন কমিশন যতই স্বতন্ত্রকরণ কাজ হবে না যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে, এটাও তিনি বলবেন। এই যে সেলফ কন্ট্রাডিকশন। আচ্ছা, আরেকটা মজার ঘটনা উনি যেটি বলেছেন, হ্যাঁ হ্যাঁ আমি বলি তাহলে, এই যে উনি বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এগুলা করেছে। 91-তে এরশাদ বিরোধী আন্দোলনের পরে 91 নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসলো। 96-তে আমরা কি দেখলাম? আমরা যখন, এবং এই যে তত্ত্বাবধায়ক যেটা আজকে তারা দাবি করছে, সেই প্রসঙ্গটা আসতো না যদি মাগুরা, মিরপুর,
এবং রমনা না হতো। আমি সংক্ষেপে কথা খুব বাড়াবো না। আচ্ছা, তারপরে যখন 96-এ এরপরে তারা ক্ষমতা হ্যান্ডওভার করলেন, আপনার নিশ্চয় মনে আছে, তখন বিচারপতি আব্দুর রহমান বিশ্বাস ছিলেন রাষ্ট্রপতি এবং বিচারপতি হাবিবুর রহমান ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এবং তৎকালীন সেনাপ্রধান নাসিম সাহেবকে চাকরি থেকে বের করে দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস একটা ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সাথে পরামর্শক্রমে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি, তার মধ্যে এই একটি সিদ্ধান্ত। মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের আধ ঘন্টা পরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমান তার বক্তৃতায় বললেন, মহামান্য রাষ্ট্রপতি স্বীয় বিবেচনায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ সেই স্বীয় বিবেচনার সিদ্ধান্ত গ্রহণটা ছিল ক্ষমতা না ছাড়ার মানুষ। না, আমাকে এটা বলতে হবে, শুনেন, আমি এটা বলতে হবে কেন, আমি শুনেন, এটা ক্লিয়ার করতে হবে, জাতিকে ক্লিয়ার করতে হবে বিষয়টা। আমি বলি, অর্থাৎ এই যে স্বীয় বিবেচনার সিদ্ধান্ত, সেটা হচ্ছে যেন আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে, এই চেষ্টা। ঠিক একইভাবে 2007 সালে, আমি বারবার এই কথাটা বলে আসছি, আসলে এখন টক শো না মানুষ দেখে না, কারণ একই কথা প্রতিদিন বলছি। 2007-এও আমরা দেখেছি যে বাংলাদেশের একজন বিচারপতিও তাদের বয়সসীমা বাড়ানোর দাবি না করার পরও বিএনপি আবার যেন ক্ষমতা এনশিওর করতে পারে, সেই জন্য তারা একজন তত্ত্বাবধায়ক সরকারের এমন একজনকে প্রধান করলেন বিচারপতিদের বয়স বাড়িয়ে, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন। আচ্ছা, তারপরে যখন তিনি আন্দোলনমুখে ক্ষমতা গ্রহণ করলেন না, তখন কিন্তু বিএনপি ক্ষমতাকে আশাটাকে নিষ্কণ্টক রাখার জন্য সেকেন্ড, থার্ড, ফোর্থ, তিনটা অপশন বাদ দিয়ে ফিফথ অপশনে গেলেন। এই বিষয়গুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন বারবার বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছে, সেটা আওয়ামী লীগ নয়। তার সবচেয়ে বড় প্রমাণ 2001 সালের 15 জুলাই আওয়ামী লীগই একমাত্র দল যারা একেবারে নিঃসংক চিত্তে ক্ষমতা হ্যান্ডওভার করে প্যারেড গ্রাউন্ডে এসে বক্তৃতা করেছিলেন। আচ্ছা, আমি এই ব্যাপারে একটু শুনে আসতে চাই। এই যে দেখেন, এরশাদ হুসাইন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন দুটি দল, বামপন্থীরাও সাথে মিলে। 91-এ নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ বললো সেই নির্বাচনে কারচুপি হয়েছে। 96-এ নির্বাচন করে আওয়ামী লীগ আসলো, বিএনপি বলেছে তার স্থূল কারচুপি হয়েছে। 2001-এর নির্বাচনের পরেও কিন্তু আবার রাইট হ্যান্ড থেকে বলা হয়েছে যে কারচুপি হয়েছে। 3টা নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, কিন্তু সেটা তো ওনারা একে অন্যের প্রতি কিন্তু দোষারোপ করেছেন। আমাদের পলিটিক্যাল কালচারটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের সিস্টেমে আমরা জায়গায় নিতে পারি নাই, যে জায়গাটার সিস্টেমটাকে আমরা বিশ্বাস করব। তারপরে 2001-এর পরে সিস্টেমটা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হলো, আবার রিইনস্টেট করা হলো, আবার আওয়ামী লীগ এসে পার্লামেন্টে তো না, আদালতের মাধ্যমে ডিজিটালাইজ সিস্টেমের মাধ্যমে কেয়ারটেকারের টোটালি অ্যাবলিশ করে দিল। যদিও আমরা কেয়ারটেকার পক্ষে না। কেয়ারটেকার কেন আসছে, এর মানে হলো আওয়ামী লীগ বিএনপিকে বিশ্বাস করে না, বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে না। এই আমাদের রাজনৈতিক দল একে অন্যের প্রতি যখন বিশ্বাসটা আমাদের নিচে লেভেলে চলে যায়, লোয়ারিং হয়ে যায়, তখন আমরা মনে করি এখানে একজন তার পক্ষ, সে কিন্তু আমাদের করতে হবে। সেটা আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে ছাড়তে চাই না। এটা ইতিহাস আছে, যেটা আমিন ভাই কিছু বলেছেন, বিএনপিরও ইতিহাস আছে। কিন্তু আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন, কিন্তু এই নির্বাচনী সলিউশন কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টে না। এটা সলিউশন হলো আপনার যারে রেফারি মেনে আপনি নির্বাচনে যাবেন, সেই ইলেকশন কমিশনকে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট বানাই ফেলেন। সেই জায়গায় যখন যাবেন আপনি, আমরা সবাই মিলে সেই জায়গায় যখন যাব, পুলিশকে বললেও যেন পুলিশ কথা শুনতে হয়, সেই আইন নির্বাচন কমিশনের দেন। আপনি তো নতুন ফর্মুলা দিলেন, একেবারে নতুন। আপনি তো ইলেকশন কারেদি করছেন। একটু আগে শুরুতে বললেন ইলেকশন নো ডাউটলি নির্বাচন কমিশন করবে, কিন্তু আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছি এবং নির্বাচন সেখানে গলত ছিল না, ওই আলোচনায় আর যাব না। কেন আপনি যে গলত করে কাজ করে আসলেন সেটা সংশোধনে নিয়ে যাব না? না, সেই আলোচনা সেইটা কেন আপনি নির্বাচন কমিশন করতে পারবেন? তারা কেন করা যাবে না? পার্লামেন্ট চাইলে এটা পারবে আগামী ইলেকশন আগে। সেই সুযোগ সব সম্ভব। শুনেন, কনস্টিটিউশন ফর দ্য পিপল অফ রিপাবলিক অফ বাংলাদেশ, সংবিধান বাংলাদেশের মানুষের জন্য। এটা সংবিধান চেঞ্জও আপনারা করেছেন 16 বার। এই সংবিধানে আপনারা সংবিধানের দ্বারাতেও নাই কেয়ারটেকার গভর্নমেন্ট কনসেপ্ট নিয়ে এসেছেন। ইন্টারিম গভর্নমেন্ট জাস্টিস শাহাবুদ্দিনকে নিয়ে এসেছেন, যাকে আমরা কখনো এন্ডোজ করি না, কিন্তু আওয়ামী লীগও পরে এন্ডোজ করে নাই। সে জাস্টিস শাহাবুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমাদের নেতাকে জেলে দিয়েছে। কিন্তু এই পর্যন্ত যে 3টা নির্বাচন হয়েছে সেটা তো সমালোচনা। কেন আওয়ামী লীগ সমালোচনা করেছে, বিএনপি করেছে? সবচেয়ে জনগণ নির্বাচন মেনে নিয়েছে, সমালোচনা পলিটিক্যাল পার্টি করছে, সহযোগিতা করেছে, সব দলই সহযোগিতা করেছে। সবচেয়ে বেশি সমালোচনা করেছেন এখন লুৎফুর রহমানের কথা, উনি তো নিজেই বললেন
তাও করেছে, জাস্টিস শাহাবুদ্দিন তো করেছে। আপনি জাস্টিস যারা কেয়ারটেকার গভর্নমেন্টে আপনি যাবেন কেন? আপনি ফর্মুলাতে আসেন যেখানে কেয়ারটেকার এরাদের ইলেকশন করবে। এটার জন্য why not come into like a TN session Indian commission? রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। রাজনৈতিক সংস্কৃতির জন্য একজন টিএন সেশনের কথা বললাম, আমার মনে হয় একটু বিরতি নেই। জি আমি একটা খালি বাক্য বলি, টিএন সেশনকে যে আপনারা উদাহরণ দেন, হ্যাঁ ইন্ডিয়া থেকে এরকম একটা ক্ষমতালোভী সরকার আছে নাকি যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, যার জন্য টিএন সেশন ফাংশন করেছে। 10 জন টিএন সেশন দিয়ে আওয়ামী লীগের অধীনে আপনি ক্রেডিবল নির্বাচন করাতে পারবেন না। সে ক্ষমতায় থাকতেই চায়। সংকটটা কিন্তু নির্বাচন না, সংকটটা পলিটিক্সে। আপনি যখন একজন খুনিকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানাবেন, আপনি যখন একজন খুনিকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেখানে কিন্তু নির্বাচন সংকট রাজনীতিতে ওই জায়গাটা আপনাকে পরিবর্তন করতে হবে। শেখ রবিউল আলম, আপনার কাছ থেকে শুনতে চাই, আলোচনা উঠেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। দেখুন, যেটি তাজ রহমান যেটি বললো যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। না, নির্বাচন কমিশন শক্তিশালী হয়েছে যখন সরকারটি দল নিরপেক্ষ হয়েছে, অথবা সরকারটি যখন ক্ষমতায় থাকার মানে যাওয়ার মানসিকতা ছিল না, নির্দলীয় সরকার যখন ছিল, তারা ইলেকশন করে ক্ষমতায় থাকতে বা যেতে চায় না বিধায় তখন নির্বাচন কমিশন ফাংশন করেছে। যে ভালো নির্বাচনগুলি হয়েছে তারা তো এই প্রক্রিয়ায় গঠিত হয়েছে, কিন্তু তারা তো স্বতন্ত্রভাবে ফাংশন করেছে। অতএব বাংলাদেশের নির্বাচন কমিশন নিরপেক্ষ সরকারের অধীনে স্বতন্ত্রভাবে ফাংশন করে তা প্রমাণিত। সালগুলির কথা আমি আগে বলেছি। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কেন আসলো? আমিন ভাই বলছিলেন মাগুরা সহ আরো একটা দুটো উপনির্বাচনে আমরা যখন ক্ষমতায় ছিলাম, হ্যাঁ জাল ভোট পড়েছে, বিতর্কিত হয়েছে। ওই জাল ভোটটাই কিন্তু আমি শেষ করলাম। আমাকে তো মাঝে মধ্যে একটু বলবেন না, আমি আমার বাক্যটা শেষ হলে আপনার মনে হয় বলা প্রয়োজন হবে না। আগের রাত্রে তো ভোট হয়নি, আপনি তো অস্বীকার করবেন না। আওয়ামী লীগের সকল বন্ধুদের এজেন্টদেরকে ঘাট ধরে বের করে দিয়ে আমরা ব্যালট বাক্স ভরে সিল তো মারিনি। হ্যাঁ, জাল ভোট হয়েছে, একাধিক ব্যক্তি ভোট দিয়েছে, প্রকাশ্যেই দিয়েছে, এটুকু বলবেন। তাতে বিএনপি বা সরকারি দলের প্রার্থী উইন করানোর জন্য যথেষ্ট ছিল, আমি অস্বীকার করব না। তার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি হলো, তাই না? সংবিধানে ছিল না। আমরা এক পর্যায়ে এসে বুঝেছি যে না, যেহেতু সব মানুষ অবাধে ভোট দিতে চায়, সব রাজনৈতিক দলের নির্বাচনে একটি অনিয়ম, মানে যত রকমের অনিয়ম হওয়া যায় নির্বাচনে, মাগুরার নির্বাচনে সেটি হয়েছে, সব হয়েছিল বিদায় তত্ত্বাবধায়ক সরকার যৌক্তিকতা পেয়েছে। আমরা নীতিগত মেনে নিয়ে ত্রয়োদশ সংশোধনীতে পার্লামেন্টে সংযুক্ত করেছিলাম। এই সরকারের আমলে দুটি জাতীয় নির্বাচন, 24,000 স্থানীয় সরকার নির্বাচন, অসংখ্য উপনির্বাচন, নৌকা মার্কা মানে উইন ভোট ছাড়া সরকার। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাড়েনি, জোরালো হয়নি। পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এই সংকট সৃষ্টি করলেন কেন? কেএম হাসানের কথা উনি বলছেন বিচারপতিদের বয়স বাড়ানোর দাবি ছিল না, নিশ্চিতভাবে ছিল। ঠিক এখানে যদি একটু থামেন, আমি ঠিক এই প্রশ্নের উত্তর একটু আমিন ভাই আমাকে একটু পেপার বার বলতে দাবি। আমি যাব, আমি একটু শুনে আসি। একটু এই কথাটি একটু শুনবো আমিন ভাই, যে শুধুমাত্র একটি মাগুরার একটি ভোটে অনিয়ম হওয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকারের যদি যৌক্তিকতা উঠে আসে, তাহলে যেটি শেখ রবিউল আলম বলছিলেন যে এতগুলো নির্বাচনে প্রস্তাবিত নির্বাচন হয়েছে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার কেন খুবই মানে একটা রেশনাল বিষয়। আমার একটি নির্বাচনে যে কাজটি হয়েছে, বিচারপতি তখন ছিলেন রৌফ সাহেব, ছিলেন প্রধান নির্বাচনী কমিশনার। উনি সেখান থেকে পালিয়ে এসে বলেছিলেন, উনি বলেছেন যে কোনো পরিবেশ নেই বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান নির্বাচনী কমিশনার কোনো জায়গাকে এভাবে প্রত্যাখ্যান করেনি। এক, আবার এটা কোন মানতেন না। ওনার নিশ্চয়ই রবিউল ভাইয়ের মনে আছে, অনেক আন্দোলন, লড়াই, সংগ্রাম, রক্তপাতের পরও বেগম জিয়া বলেছিলেন পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, এবং বলেছিলেন কেউ নির্বাচনে না আসলো, আমি শেষ করছি, আমি বলছি আপনার জায়গায়, কেউ নির্বাচনে না আসলো আমরা একাই করবো, সব বলেছিলেন, সমস্ত চেষ্টা করেছিলেন, কিন্তু জনরোষ তৈরি হওয়াতে সেটা থাকতে পারেনি। জনগণ চাইছে এটা প্রমাণ করতে হবে। আমি তো বলছি না যে আমরা জোর করে ক্ষমতা থাকবো, জনগণ যদি চাই। বিএনপির বর্তমান দাবির প্রতি বিএনপির মনে করছেন না, আমি মনে করছি না, আমি মনে করছি না, জনগণ যদি রাস্তায় নামে, তারা যদি প্রমাণ করতে পারে, আমরা তো বলছি আমাদের কারো কোনো ক্ষমতা নেই জোর করে থাকার। এরশাদ পারছিল, আর্মি দিয়ে পারেনি। আচ্ছা, একটা সেটেল ইস্যু যখন জাতীয়ভাবে সংবিধানে সন্নিবেশিত করা হলো, সেটা কেন তাদের এই বাতিল করার প্রয়োজন ছিল, যেটা ওনারা বলতে চাইলেন একটু আগে। দেখেন, বিচারপতিদের কিন্তু বয়স বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে ছিল, এবং বিচারপতিরা 2 ঘন্টা কর্মবিরতিও করেছিল ওই সময় তাদের বয়স বাড়ানোর জন্য। আমি ধরে নিচ্ছি যে বিচারপতিদের বয়সটা ওই সময় না বাড়ালে ভালো হতো, একটা আস্থার সংকট যেহেতু ছিল। কেএম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, এই ইন্টেনশনটা হয়তো, এই দাবিটি ছিল,
কিন্তু যে সময় এসে বিএনপি এই বয়সটা বাড়িয়েছে তার থেকে একটা ইন্টেনশন কাজ করেছে। না আমি কি তো বললাম যে না বাড়ালে হয়তো ভালো হতো, কিন্তু সংবিধান মেনে তো কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়, তিনি নিশ্চয়ই বিএনপির প্রধান ছিলেন না। বর্তমান যার দিনে নির্বাচন হচ্ছে তিনি আওয়ামী লীগের প্রধান এবং তিনি আবার ক্ষমতায়ও থাকতে চান, প্রধানমন্ত্রী হতে চান। কে এম হাসান নিশ্চয়ই তার চেয়ে অনেক ভালো নিরপেক্ষ ছিল, উন্ডা মানলেন না। ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশনে গিয়ে বা ফিফথ অপশনে গিয়ে যখন আপনি ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি করা হলো, সেটাও তো সংবিধান মেনে, সংবিধানের অংশ, সংবিধানের বাইরে তো না। আমি বলছি এইগুলি যদি এই সময়কার ঘটনা প্রবাহ যদি এমন হয় যে তত্ত্বাবধায়ক সরকার মহত্ব গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, খুবই ভালো কথা, আপনারা ক্ষমতায় আসার পর ওই তত্ত্বাবধায়ক সরকারকে আরো স্বচ্ছ, আরো গ্রহণযোগ্য, আরো জবাবদিহিমূলক, আরো সক্ষম করে তুলতেন এটা আপনার সংবিধানে পরিবর্তন করে। তা তো করেননি, আপনারা নিজেরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য আপনার তত্ত্বাবধায়ক সরকার চাই, আর ক্ষমতায় যাওয়ার পরে নিজের অধীনে নির্বাচন করে ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল করে দেন, এই রাজনৈতিক দলটাকে আপনি পরিত্যক্ত রাজনৈতিক বলবেন নাকি অকার্যকর রাজনৈতিক বলবেন? আওয়ামী লীগ সেখানে চলে গিয়েছে। তত্ত্বাবধায়ক ছাড়া তত্ত্বাবধায়কের পক্ষে, আমরা তত্ত্বাবধায়ক না, এই সমাধান আপনি করবেন কিভাবে? তত্ত্বাবধায়ক তো ছিল, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়েছে, সেই তত্ত্বাবধায়ক বিএনপি বাতিল করেছে, আবার আন্দোলনের পরে বিএনপি বাতিল করেনি, কে বলো করেনি না, তারপর তো আবার ফিরে আসছে সেটা আন্দোলনের মুখে রিইনস্টেট করা হয়েছে 15-16 ইলেকশন 15। আবার যদি আরেকটা তথ্য আপনারা দুজনে উল্টা দেওয়া শুরু করেন, ভুল, আমি দায়িত্ব নিব। কি দায়িত্ব নেবেন? তত্ত্বাবধায়ক সরকার ছিল নাকি সংবিধানে? 15 ফেব্রুয়ারি ইলেকশন কেন করলেন? পার্লামেন্ট করে রাত্রে এটা পাস করাইলেন কেন? আবার কেয়ারটেকার গভর্নমেন্ট রিইনস্টেট করলেন আর তো ভাই বিএনপি তো প্রতিষ্ঠিত করলো, বাতিল করলো কই? রিইনস্টেট তো করলেন, এটা বিএনপি প্রতিষ্ঠিত করেছে, বাতিল করিনি। না, তিনটা নির্বাচন ছিল, না সেটা পার্লামেন্টে, সেটা সংবিধানে ছিল না ভাই, আর আপনার এগ্রিমেন্ট তো ছিল। আপনার তিন দিনের রূপরেখায় বলা হয়েছিল করা হতে পারে, সংবিধানে ছিল না। তো তিন দিনের রূপরেখা সেটা বাদ দিন। না সেটা তো আইন না। মধু সাহেব ওনাদের ল মিনিস্টার ছিল, বিচারপতিদের বয়স বাড়িয়ে দিলেন, তখন উনি নিজে বললেন তখন করা ঠিক ছিল না। আওয়ামী লীগ এসে সেটা বাতিল করে দিল। এখানে লুপহোল তো আছেই বলে বাতিল করছেন। আপনি বলছেন টিএন সেশন হবে না, আপনিও বলছেন হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 278 বছর পুরনো দেশের ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইলেকশন চেঞ্জিং করার জন্য চেষ্টা করেছে, পারে নাই, বিকজ অফ দি ইনস্টিটিউশন, বিকজ অফ দি ইলেকটোরাল প্রসেস, বিকজ অফ দি ইলেকটোরাল সিস্টেম। এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে গভর্নরকে ডেকে নিয়ে আমি শেষ করি। যুক্তি হিসাবে এটা অত্যন্ত শুনেন না, আমার কথাটা শেষ করতে দেন, আপনি মধ্যে ইন্টারাপ্ট করেন না। আমরা জাতি দেখতেছে তো টেলিভিশনে, গভর্নরকে ডেকে নিয়ে বলছে কনজারভেটিভ পার্টি তার যে রিপাবলিকানের যে এটা তুমি সার্টিফিকেশন করো না, করছে, পারেনি, বিকজ অফ দি ইনস্টিটিউশন। আপনি নির্বাচন কমিশন আপনি করছেন, সেই নির্বাচন কমিশনকে আপনারা একটা রাস্তায় নিয়ে যেতে পারছেন না। টিএন সেশনের কথা বললেন, এই টিএন সেশনকেও 3 বার ইমপিচমেন্ট করার জন্য দে হ্যাভ ট্রাই দি মেম্বার অফ পার্লামেন্ট, বাট পারে নাই, সুপ্রিম কোর্ট তাদেরকে সাপোর্ট দিয়েছে। নাম্বার ওয়ান সংশোধনীতে বাই শেষ করি। নাম্বার 2, দুইজন মিনিস্টার, কল্পনাথ এন্ড সীতারাম কেটসি, দুইজন মিনিস্টারকে এই টিএন সেশন অর্ডার দিছে 24 আওয়ার্সের ভিতরে ইলেকশন এরিয়া থেকে সরে যেতে হবে, তাহলে আমি অ্যাকশনে যাব। প্রাইম মিনিস্টার ছিলেন পিবি নরসিংহ রাও, উনি বলেছেন আমি ইনস্যুর করলাম উদাহরণ হিসেবে অনেক সুন্দর। প্রধান বিচারপতিকে একটা ষোড়শ সংশোধনী রায় দেওয়ার কারণে প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। আপনি কিসের প্রধান নির্বাচন কমিশন? আপনি সবাই ছাড়া একা কেউ ওটা করতে পারে? সাংবিধানিক, শুনুন তাজ ভাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রের 3টি বিভাগ সরকার দখল করে নিয়েছে, এটা আপনাদের সম্ভব নয়। সেটা চেঞ্জ করতে হলে তো আমরা সবাই বসে সরকারটাকেই পরিবর্তন হতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ নট দি সলিউশন, ইজ রাজনৈতিক দণ্ডদশা। যে দল আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আমরা হই, আমরা 3 জন রাজনীতিবিদ, আমরা আরেকজন থার্ড পার্টিকে এনে দিচ্ছি যে রাজনীতি করে নাই জীবনে, আরেকটা জায়গায় তো কি রিটায়ার্ড হয়ে বসে আছে, আমাদেরকে রুল করবে, বিকজ আমরা কেউ কারোর বিশ্বাস করি না, সিস্টেম মানি না, এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে। এবং আপনার দলের ফর্মুলাটা শুনতে চাই একেবারে, মানে 30 সেকেন্ডে। 30 সেকেন্ড তো বলা যাবে না। আমাদের দলের ফর্মুলা হলো উই ডোন্ট ওয়ান্ট দি কেয়ারটেকার গভর্নমেন্ট। আমরা চাই ইলেকশন কমিশন, টিএন সেশন ইলেকশন কমিশন করার জন্য সব রাজনৈতিক দল এমপাওয়ারমেন্ট এমনভাবে করা উচিত কমিশনকে। কে করবে? টিএন সেশনকে আপনি পয়দা করবেন, আবার নতুন সিস্টেমকে পয়দা করেন, সিস্টেম পয়দা করেন, সিস্টেম পয়দা করেন। সিস্টেম পয়দা না করলে আপনার টিএন সেশন কেউ হইতে পারবে না। আজকে এখানে মেরুদণ্ড নাই, এই নির্বাচন কমিশনের কমিশনার যিনি, তিনি আত্মসমর্পণ করেছেন। আমি ওনার সাথে একমত করে শেষ করে দিচ্ছি বাইকে। ডিসি সাহেবের সাথে কথা বলতে গিয়ে আজকের কালকে শনিবারের মিটিংয়ে আনিস সাহেব বলেছিলেন যে আপনাদের বিরুদ্ধে কমপ্লেইন আছে, আপনারা ম্যাজিস্ট্রেটের পর্যন্ত যে ইলেকশনের জন্য টাকাটা খরচ হয় তেলের জন্য, সেটা স্বচ্ছভাবে দেন না, সেটা চিল্লাচিল্লি শুরু করেছিল ডিসিএসপিরা। আবার উনি আরেকটা কথা বলেছেন, আমাদের কাছে কমপ্লেইন আছে লোকাল স্থানীয় সাংসদদের কথা শুনে আপনারা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কমপ্লেইন গেলেও সেটা করেন না।
সেই জায়গায় আপনি ঠিক করবেন কিভাবে? হাউ ইউ গোইং টু ফিক্স? সেইভাবে যেভাবে ঠিক করতে হবে নির্দলীয় সরকার লাগবে। আমি একটু শুনে আসি, শেষের দিকে আছি, একেবারে শেষের দিকে। জেলা দিবে, নেত্রী জেলা দিবে, আমার নেতারা জেলা দিবে। জি, আমরা টেলিভিশনে এসে প্রতিদিন তর্ক বিতর্ক করে জমাইতে পারবো, দর্শক বাড়াতে পারবো। রিয়ালিটি হচ্ছে আপনাকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। আপনি যখন বলছেন টিএন সেশনের কথা, আপনি যখন বলছেন আমেরিকার কথা, তাহলে আপনাকে এটা এনশিওর করতে হবে টিএন সেশনের দেশে বা আমেরিকাতে বিরোধী দলের নেতাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করা হয় না, সেখানে বিরোধী দলের নেতার মৃত্যু দিবসে উৎসব করা হয় না, সেখানে খুনিদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, পুরস্কৃত করা হয় না। সে রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করেন। আর তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই থাকতো, এটা বিতর্কিত কারা করলো সেই দায় কি তারা নিচ্ছেন? কী কারণে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হলো এটাও চিন্তা করতে হবে। এবং তত্ত্বাবধায়ক সরকার থাকলে যে নির্বাচন কমিশন কাজ করে তাও ঠিক না। এম আজিজের কথা মনে আছে? উনি বলেছিলেন খবর নাই রে ভাই, খবর নাই। উনিও তত্ত্বাবধায়ক ইয়াজউদ্দিনের আন্ডারে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এটাও বাস্তবতা। এবং তখন যখন একজন নির্বাচন কমিশন পদত্যাগ করেছিলেন, তখন বিএনপি থেকে মনোনয়ন চাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারকে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল। সুতরাং মূল সংকটটা রাজনীতিতে, নির্বাচনে না। ওই রাজনীতি যদি আপনি পরিবর্তন করতে পারেন, এই যে উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন, আমরা স্বীকার করি সেটা। 18 নির্বাচন নিয়ে কথা আছে, বিএনপি কি বলতে পারবে 21 আগস্ট নিয়ে ওদের ভুল স্বীকার করবে? ওরা কি 15 আগস্টের খুনিদের পুরস্কৃত করা নিয়ে ভুল স্বীকার করবে? এই রাজনীতির সংস্কৃতি পরিবর্তন না করলে আপনি, আমরা প্রতিদিন বাংলাদেশের সমস্ত টেলিভিশনে যত কথাই বলি না কেন এখান থেকে বেরিয়ে আসতে পারবে। জি না, 21 আগস্টের ঘটনার যেটা ওটা বলেন, নিশ্চয়ই একটা আপনার ধরুন নিন্দনীয় হত্যাকাণ্ড বা হামলা যাই বলেন না কেন, এটা তো কেউ সমর্থনও করে না, এবং এটা জাতির জন্য ক্ষতির। সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষতি, মানে দুই দলের মধ্যে বিভাজনটা বেড়েছে। কিন্তু আওয়ামী লীগের দুঃখ বিষয় হচ্ছে তারা একবারও চিন্তা করতে চায়নি বিএনপির আমলে এই হামলাটা সরকারের সময় হয়েছে বিদায় সব দোষ বিএনপির, এটা ঠিক নয়। বিএনপি 1.5 বছর সময় পেয়েছিল একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য তদন্ত শেষ করতে পারেনি, এ দায় বিএনপির আছে। কিন্তু বিএনপি ট্রাই যে করেছে, এফবিআই এসেছে, ইন্টারপোল এসেছে, 100 সদস্যের অ্যাপিলিয়েট বিভাগের বিচারপতি দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে, চেষ্টা করেছে। জজ মিয়াকে সন্দেহ করে আটক করা হয়েছিল, কিন্তু জজ মিয়াকে বিএনপি কিন্তু চূড়ান্ত আসামি করেনি চার্জশিটে। এই যে আমি শেষ করে দেবো, মুফতি হান্নানকে যে গ্রেপ্তার করা হলো বিএনপি করেছিল, ওই আলোচনা না একটু যাওয়ার প্রয়োজন আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যখন অধিকতর তদন্তের নামে দায়টা বিএনপির উপর চাপালেন, এই হত্যার দায়, সেটা তো কাম্য নয়। তাহলে আওয়ামী লীগের এই আমলে যত আলোচিত হত্যা হয়েছে সব আওয়ামী লীগ ক্ষমতা আছে বিদ্যা সব আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ যখন এই হত্যা নিয়ে রাজনীতি করেছে সেটা দুঃখজনক। 21 আগস্টের ঘটনার বিচার স্বচ্ছ তদন্ত হয়ে বিচার হলে থাকেন কোনো আপত্তি নেই। বিদেশি সংস্থাগুলি এসেছিল, একজন প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের সাক্ষী দিয়ে নেই, গাড়িটা পর্যন্ত পরীক্ষা করে দিতে দেয়নি। অর্থাৎ আওয়ামী লীগ তো তদন্ত অসহযোগিতা করেছে। আরেকটা কথা আমি বলবো, একদম শেষ দেখেন আমেরিকাতে কিন্তু ওই বলছিল যে আমেরিকাতে হত্যা নিয়ে কিন্তু রাজনীতি করে না আমেরিকা। আবার ধরেন জন্মদিন নিয়ে আমেরিকাতে রাজনীতি হয় না, যেটা আওয়ামী লীগ বাংলাদেশে করে। এটা তো দুঃখজনক। এম এ আজিজের কথা বলছিলেন, এম এ আজিজ কমিশন তো কোনো নির্বাচনই করেনি, তারা একটা ভোটার লিস্ট পর্যন্ত করতে দিলেন না, আদালতে গিয়ে বন্ধ করে দিলেন ভোটার লিস্ট। 2005-এ নতুন ভোটার লিস্ট হওয়ার কথা ছিল, আজিজ কমিশনের এগেইনস্টে আওয়ামী লীগের বন্ধুরা উচ্চ আদালতে গেল। উচ্চ আদালত বলল নতুন ভোটার লিস্ট করা যাবে না, সংযোজন বিয়োজন করা যাবে। এবং সর্বশেষ যে ভোটার লিস্ট হয়েছিল ওই নির্বাচনের আগে 2000 সালে, তাতে যদি কোনো দ্বৈত ভোটার থাকে এ দায় আওয়ামী লীগের, সেটাও আওয়ামী লীগ বিএনপির উপর চাপিয়েছে। আজিজ কমিশন তো ফাংশন করেনি, তিনি অ্যাপিলেট বিভাগের একজন বিচারপতি ছিলেন, স্বনামধন্য বিচারপতি ছিলেন। কে এম হাসান অ্যাপিলেট বিভাগের বিচারপতি ছিলেন এবং আলোচিত অনেক রায় দিয়েছেন। ইভেন তিনি সাবেক প্রধান বিচারপতি ছিলেন। এবং জলিল সাহেব নিজে বলেছেন যে কে এম হাসান একজন ভালো বিচারপতি, তার আমরা মানি না। আওয়ামী লীগের যে মানি না, বুঝি না, অ্যাবজর্ব করতে চাই না, খালি ক্ষমতাটা চাই, এটাই তো সংকট তৈরি করেছে, এখনো করছে। তাই আওয়ামী লীগ নিশ্চয়ই ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে তার সাহস থাকা দরকার, সাহস হারিয়ে ফেলেছে। জনগণের আয়ের উপর বিশ্বাস থাকা দরকার, আছে বিশ্বাস। মিস্টার কাঞ্চন সাহেব, আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট করে রাষ্ট্র ক্ষমতায় এক দল আসলো, যখন উপনির্বাচন হবে তখন এই নির্বাচনটা কে করবে? কেয়ারটেকার গভর্নমেন্ট করবে না, যে সরকার ক্ষমতা আসবে সে করবে? আপনারে প্রশ্ন করলাম আমি। নির্বাচন কমিশন যিনি থাকবেন, নির্বাচন কমিশন তখন তো এই সরকারের কথা শুনবে। হ্যাঁ, না আপনি নির্বাচন কমিশনকে যদি ঠিক না করেন, নির্বাচন কমিশন আপনি ভাই 2004-এ শুনেন, একজন উপনির্বাচন ভাই আপনাকে 2004-এ এই ঢাকা 10-এর নির্বাচনে সালাম সাহেব ছিলেন চিফ ইলেকশন কমিশনার। সেই সালাম সাহেব বলেছিলেন আর্মি এখানে ডিপ্লয় করার জন্য, বিএনপি ক্ষমতায় ছিল, করে নাই। এই সালাম সাহেব 50 দিনের জন্য আমেরিকাতে সফরে গিয়েছিলেন।
তখন এখানে মান্নান সাহেব গিয়ে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসছিলেন আর্মি ডিপ্লয়মেন্টের জন্য। আমার মনে হয় আমি শেষের দিকে তো আছি। না, আমি রিয়েলিটিটা বললাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে আপনি জাতীয় নির্বাচন করবেন, উপনির্বাচনটা কারে দিয়ে করবেন? উপনির্বাচন আপনি উত্তরটা দেন। আমি এই গভর্নমেন্টের অধীনে করতে হবে, সুতরাং আপনি ইলেকশন কমিশন উপনির্বাচন আর জাতীয় নির্বাচনকে আপনি যদি এক করে দেখেন এবং সংকটটা শুনেন, আরে ভাই কি বলেন, সংকটটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। you have to solve this crisis. very valid question, না, because crisis যদি এমন হয়, Of শুনেন, course valid question. যদি আপনি সরকারি নির্বাচন দল এবং কমিশনকে শক্তিশালী করতে হবে। পরিবর্তন নির্বাচন কমিশনকে শক্তিশালী না করলে আপনি এই তো আমি সরকারের এটা অধীনে নির্বাচন হবে। আপনি যদি একের সরকারি শেষের দল, দিকে আছি, আমি জাস্ট 30 সেকেন্ড নিয়ে মানে শেষ শুনেন করি। আমিন ভাই, সরকারি দল এবং বিরোধী দল যদি কোনো কারণে রেশিওটা কমে যায় 2-3 জনের, সেখানে উপনির্বাচনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটাও মাথায় রাখা দরকার। শুধু উপনির্বাচন অনেক আমি নির্বাচন সবগুলো, হবে সুতরাং- 5 বছরে। সুতরাং আমি মনে স্থানীয় করি, সরকার তাছাড়া নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আওয়ামী লীগ বাতিল করেনি, হাইকোর্ট বাতিল করেছে। এবং আমি শেষ কথা বলি, বেশি কথা বলে লাভ নেই, শেখ রবিউল আলমরা যতদিন জর্জ মিয়ার কথা বলবে, তাজউদ্দিনকে পাকিস্তানে পালানো সহযোগিতা করবে, ততদিন এদেশের মানুষ নিশ্চিত থাকবে এই হত্যাকাণ্ড সরাসরি হাওয়া ভবনের প্রযোজনায় পরিচালনায় পরিচালিত হয়েছে। না হয় কেন একজন, শুনেন, এত বড় একটা হত্যাকাণ্ডে একজন এডিক্টেড, যেহেতু উনি এটা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, সে কারণে বলছি, যেহেতু জর্জ মিয়ার মতো একজন এডিক্টেড মানুষ কখনো এই ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটাতে পারেন, একটা পাগলও বুঝে। এখন যদি বিএনপির নেতারা না বুঝে, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক নয়, এটা হচ্ছে তারা সেই ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার চেষ্টা। জর্জ মিয়াকে বিএনপি এই মামলা চার্জশিটে আসামি করেনি, ওই তাকে প্রতি মাসে মাসে বেতন দেওয়া হয়েছে, তার ঘরে টাকা পাঠানো হয়েছে, তাই না? সমস্যাটা একটা জায়গা হয়েছে, সেটা হচ্ছে 21শে আগস্ট নিশ্চয়ই একটা দুঃখজনক ঘটনা, সেটা নিয়ে রাজনীতি করার দরকার নেই। কেন 15ই আগস্ট একটা বাংলাদেশের দল ইতিহাসে সবচেয়ে নেতাকে আপনি হত্যা করে ফেলবেন, আর সেটা নিয়ে কথা বলা যাবে না, এটা রাজনীতি। বিচার করেছেন, তারপর আরো বিচার করতে চান, সময় আমার এই যে জায়গাটা, আপনি একদমই সময় নাই, একটা দলের নেতাকে দলের শীর্ষ নেতা হত্যা করবেন, আরে ভাই, পৃথিবীতে আপনি বলবেন সেটা নিয়ে রাজনীতি করা যাবে না, দল হয়েছে, এটা হইতে পারে? রাজনীতিকেও করে এই কথাগুলোই প্রমাণ করে যে হত্যাকাণ্ডে তারা সম্পৃক্ত। এই জাতির উপর কেন রিভেঞ্জ? না, জাতির উপর নিচ্ছে না, কোন রিভেঞ্জ নিচ্ছে না। আপনি বিচার করেছেন, আরো বিচার করেন, আপনারাই কিন্তু না করেন, এবং আপনি সেটা রাজনীতি ব্যবহার কেন আজিজের করছেন? মতো একজন প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে যখন সাপোর্ট করে, তখন বুঝতে হবে যে আপনারা কি নির্বাচন। আমার হাতে আর সময় নেই, পলিটিক্যাল পার্টি যদি আমরা আমাদের বৃহত্তর দুটো পলিটিক্যাল পার্টি যদি তাদের মধ্যে বা রাজনীতির আমরা সবার একটা এক জায়গায় আমরা না আসতে পারি, এই যে গ্রিভেন্সি গুলো বাদ দিয়ে, তাহলে কোনো সমাধানই দেশে সম্ভব। যে আমার মনে রুল ভাই একদমই শেষ মানে সময় নেই, শেষ করতে হবে। এই আলোচনা আরেকটু করতে পারলে আমারও ভালো লাগতো। তারপরও বলবো অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম, তাজ ভাই এবং জনাব আমিনুল ইসলাম আমনি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।